স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন আলাপন সূত্রে। সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। শিক্ষা, কর্মজীবন, সংসার সবকিছুতে এখন নারীর উজ্জ্বল উপস্থিতি। তবে নিজের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে এখনো অসচেতন এদেশের নারীরা। আধুনিক কর্মজীবী নারী ঘর সংসার, কাজের জায়গা সামলাতে গিয়ে নিজের খাবারের প্রতি মনোযোগ দেন কম। এভাবে নিয়মিত প্রয়োজনীয় ও পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হন নারী। কাজের চাপে হাতের কাছে পাওয়া চটজলদি খাবার, অফিসকালীন বাইরের প্যাকেটজাত, প্রক্রিয়াজাত খাবার ও রেস্টুরেন্টের খাবার খেতে হয় তাদের। দীর্ঘদিন ধরে চলা এ ধরনের খাদ্যাভ্যাস থেকে দেখা দেয় পুষ্টির ঘাটতি, যে কারণে নারীরা নানা রকম রোগে ভোগেন। অনুষ্ঠানে আজ আলোচনা করব নারীর পুষ্টির ঘাটতি পূরণে করণীয় কি। আলোচনা করতে স্টুডিওতে আছেন এভারকেয়ার হাসপাতালের পুষ্টিবিদ জান্নাতুন নূর নাইমা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের আজকের আসলে আলোচনার বিষয় নারীর পুষ্টির ঘাটতিতে করণীয় কি। আপনার কাছে আমি শুরুতেই জানতে চাইবো আসলে যে পুষ্টির ঘাটতি কি। অ্যাকচুয়ালি আমাদের বডির কিছু স্বাভাবিক কার্যক্রম রয়েছে। এই স্বাভাবিক কার্যক্রমগুলোর জন্য কিছু নিউট্রিয়েন্টের দরকার হয়, যেগুলো আমাদের বডি নিজে নিজে প্রডিউস করতে পারে না, যেটা আমাদের ডায়েটের মাধ্যমে বডিকে নিতে হয়। তো যদি ডায়েট থেকে প্রপারলি যদি এটা গ্রহণ করা না যায় এবং যদি সঠিকভাবে আমাদের শরীর যদি সেটাকে অ্যাবজর্ব করতে না পারে, তাহলে কিন্তু এই নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি বা পুষ্টির ঘাটতিটা গ্রো করে। আচ্ছা, এই যে আমরা যখন বলি যে পুষ্টিকর খাবার, এই পুষ্টিকর খাবারটা আসলে কি? কোন কোন খাবার আসলে প্রতিদিনের তালিকায় থাকা উচিত? পুষ্টিকর খাবার বলতে অবশ্যই আপনাকে বোঝায় একটু ব্যালেন্সড মিল। আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, আমাদের আসলে অনেকগুলো ফুড গ্রুপ রয়েছে, মানে সব কিছুই আসলে থাকতে হবে। হেলদি খাবার বলতে আসলে এই জিনিসগুলোকে বোঝায় যে আপনি খুব স্বাস্থ্যকর খাবার খাবেন, খুব ট্রান্স ফ্যাট খাবেন না, খুব বেশি স্যাচুরেটেড ফ্যাট খাবেন না, বা খুব বেশি আনহাইজিনিক খাবারগুলো খাবেন না। একজন নারীর কথা যদি আমরা বলি, কিভাবে আমরা বুঝবো যে একজন নারীর সারাদিনে কতটুকু পুষ্টিকর খাবার এবং কি ধরনের পুষ্টিকর খাবার খেতে হবে? একজন নারী বলেন বা পুরুষ বলেন, যেহেতু নারী নিয়ে আমরা আলোচনা করছি, এটা আসলে ডিপেন্ড করে তার বডি ওয়েট কীরকম, তার বয়স কীরকম, তার অ্যাক্টিভিটি লেভেল কীরকম, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। এবং আসলে কিছু বডি প্যারামিটারও আমরা অনেক সময় দেখে থাকি, যেগুলোর উপর ডিপেন্ড করে যে তার আসলে ক্যালোরি কতটুকু সে পাবে বা কী কী নিউট্রিয়েন্টস আসলে তার জন্য বেশি প্রয়োজন। এ ধরনের জিনিসগুলো আসলে এভাবেই ডিপেন্ড করা। আমরা যদি একটু এক্সাম্পলের দিকে যাই, যে আমরা যদি একটু বলি যে যদি বলি যে একজন 5 ফিট 1 ইঞ্চি উচ্চতার একজন নারীর, তার শরীরে আসলে কি রকম ওজন একদম আইডিয়াল ওজন ধরা হয়, কোন ওজনটাকে, এবং হচ্ছে যে তার কি ধরনের? এটা আসলে 45 থেকে 50 কেজির মধ্যে থাকতে পারলে খুব ভালো, কারণ একটা আসলে বিএমআই এর উপর ডিপেন্ড করে। আমরা জানি যে 18 থেকে 21 এর মধ্যে আমাদের বাংলাদেশি মেয়েদের ওজন থাকাটা উচিত, মানে বিএমআইটা। সো এই ক্ষেত্রে দেখা যায় যে 45 থেকে 50 বা খুব বেশি হলে 51 কেজির মধ্যে থাকতে পারলে সেটা আসলে 5 ফুট 1 ইঞ্চির জন্য পারফেক্ট। আচ্ছা, আরেকটা জিনিস দেখা যায় যে আমরা আসলে ছোটবেলা থেকেই ভাত খেয়ে অভ্যস্ত, তো এবং আমরা আসলে নিজেদের বলিও ভেতো বাঙালি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই একবেলা ভাত না খেতে পারলে তার খুবই অস্বস্তি লাগে। সেক্ষেত্রে ভাতের মাধ্যমে বা ভাতের সাথে আর কি কি রাখলে সেই পুষ্টিটা পূরণ হয়? আসলে ভাত তো খুবই হেলদি খাবার, তবে সেটাকে আসলে পরিমিত পরিমাণে নিতে হবে। ভাত থেকে কিন্তু আমরা বি ভিটামিন পাচ্ছি, যেটা আসলে আমাদের জন্য খুব প্রয়োজন, থায়ামিন পাচ্ছি। তো ভাত আসলে মেইনলি আসলে কার্বোহাইড্রেট একটা সোর্স। ভাতের সাথে একটু প্রোটিনের সোর্স রাখতে হবে, একটু মাছ মুরগি, একটু অ্যান্টিঅক্সিডেন্ট, ডায়েটারি ফাইবারের জন্য একটু ভেজিটেবল রাখতে হবে। তাহলেই কিন্তু মোটামুটি আপনার ওই একটা মিল, কমপ্লিট মিল যখন হয়ে যায়, তখনই সেটা আপনার জন্য হেলদি খাবার হয়ে যাবে। বাট শুধুমাত্র যে কার্বোহাইড্রেটের উপরে খুব ডিপেন্ড করতে হবে তা কিন্তু না। অনেক বেশি পরিমাণে কার্বোহাইড্রেট ভাত নিয়ে আশেপাশের যে আমার প্রোটিন বা ভিটামিন মিনারেলস যদি আমি কম নিয়ে নিই, তখন সেটা আনহেলদি হয়ে যায়। যার কারণে আপনাকে প্লেটটাকে সাজাতে হবে একটু পর্যাপ্ত পরিমাণে, যে আমার কতটুকু কার্বোহাইড্রেট থাকবে, কতটুকু আমি ভাত নিচ্ছি। এক্ষেত্রে পোর্শন সাইজটা মেনটেন করতে হয়। আপনি কতটুকু মাছ মুরগি নিচ্ছেন, কতটুকু সবজি নিচ্ছেন, বা কতটুকু আপনি সালাদ খাচ্ছেন, আসলে সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার একটা হেলদি মেনু বা একটা কমপ্লিট মিল চলে আসে। এই যে সালাদের কথা বলছিলেন, এই সময়টা আমরা আসলে দেখতে পাই যে অনেকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন, সেই জায়গায় তারা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু সালাদ খেয়েই সারাদিন
কাটিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে এটা আসলে কতটা স্বাস্থ্যসম্মত? আসলে সালাদ থেকে তো শুধুমাত্র ডায়েটারি ফাইবার পাচ্ছেন, অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছেন বা ভিটামিন মিনারেলস পাওয়া যাচ্ছে, বাট আমাদের শরীরের জন্য তো আরো বেসিক কিছু জিনিস দরকার, লাইক প্রোটিন দরকার, কার্বোহাইড্রেট দরকার, যেটা তো আসলে সালাদ থেকে শুধুমাত্র মেক শিওর করা যাবে না। সো সালাদের সাথে অবশ্যই আপনাকে একটু প্রোটিন অ্যাড করতে হবে। আপনি চাইলে ওটার সাথে চিকেন অ্যাড করতে পারেন বা একটু ডিম অ্যাড করতে পারেন, বা একটু কার্বোহাইড্রেটের জন্য কিন্তু আরও কিছু ওখানে একটু রাইস ইউজ করতে না চাইলে একটু রুটি খাওয়া যায়। আসলে এই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং সালাদ এই সব কিছুকে আসলে একটু ব্যালেন্স করেই খেতে হবে। শুধুমাত্র সালাদের উপর ডিপেন্ড করলে আসলে অবশ্যই পুষ্টি ঘাটতি দেখা যাবে, কারণ আমাদের শরীরের কিছু কিছু ফাংশন আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন ছাড়া তো চলবে না। শুধুমাত্র ভিটামিন মিনারেলস দিয়ে কিন্তু হেলদি থাকা যায় না। প্রতিটা নিউট্রিয়েন্টস আসলে আমাদের শরীরের জন্য খুব ইম্পর্ট্যান্ট। যে মিনারেলসের কথা বলছিলেন, যে একজন প্রাপ্তবয়স্ক নারীর রোজার সময়টায় সারাদিন তো আসলে পানি খাওয়া হয় না, সেক্ষেত্রে আসলে রোজার ইফতারের পর থেকে কি পরিমাণ পানি বা কতটুকু পানি খেতে হবে? আসলে ইফতার থেকে সেহরি পর্যন্ত একটু একটু করে পানিটা গ্রহণ করতে হবে। সেটা আপনার ডিপেন্ড করে ওজনের উপর, সেটা ডিপেন্ড করে হাইটের উপর, এবং সেটা ডিপেন্ড করে অ্যাক্টিভিটি লেভেলের উপর। তো মেইনলি আমরা বলে থাকি যে 2.5 থেকে 3 লিটারের মতো পানি খেতে হবে। এক্ষেত্রে আবার একটু ভ্যারি করে, যদি কোনো ল্যাকটেটিং মাদার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা বেড়ে যায়। যদি কোনো কিডনির পেশেন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তখন পানির পরিমাণটা আরেকটু কমে যায়। তো এভাবে যার যে রিকোয়ারমেন্ট সেটার অনুযায়ী ডিপেন্ড করে আসলে পানিটাকে গ্রহণ করতে হবে ইফতার থেকে সেহরি পর্যন্ত। বাট অ্যাট এ টাইমে অনেক পানি খেয়ে ব্লাডারকে আসলে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। ধীরে ধীরে পানিটা খেতে হবে, একটু গ্যাপ দিয়ে দিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে, যে গর্ভবতী নারীরা যারা রোজা থাকছেন তাদের জন্য কি ধরনের খাবার আসলে ইফতারে থাকা উচিত এবং সেহরিতে থাকা উচিত? অবশ্যই তাদেরকে হেলদি মিল চুজ করতে হবে, যেহেতু তারা এমনিতেই একটু ভালনারেবল অবস্থায় আছেন, এবং গর্ভবতী মহিলাদেরকে কিন্তু ডক্টরের পারমিশন নিয়ে রোজা রাখতে হয়। তো সেক্ষেত্রে যদি তিনি রোজা রাখতেই পারেন, তার যদি আদার্স হেলথ কমপ্লিকেশন যদি না থেকে থাকে, তাহলে হয়তো বা তিনি পারমিশন পান যে রোজা রাখার জন্য। সেক্ষেত্রে অবশ্যই তাকে ইফতার, সেহরি এবং ডিনার খুব ওয়াইজলি খাবারগুলো চুজ করতে হবে। যেমন ইফতারে অবশ্যই তাকে কিন্তু খেজুর একটু রাখা যেতে পারে, পানির পরিমাণ থাকবে, উনি ফ্রুটস খাবেন, বা যে খাবারগুলো অ্যাসিডিটি করবে না ওই ধরনের খাবারগুলো তাকে খেতে হবে। কারণ আমরা জানি যে প্রেগনেন্সিতে কিন্তু অ্যাসিডিটির খুব চান্স থাকে, কারণ তারা অনেক ধরনের সাপ্লিমেন্ট ইনটেক করে থাকেন, যার কারণে কিন্তু তাদের কনস্টিপেশন বা তাদের কিন্তু অ্যাসিডিটি বা ব্লোটিং এই ধরনের প্রবলেম তারা খুব ফেস করেন। এবং সবচেয়ে বড় কথা যে প্রেগনেন্সিতে ডিহাইড্রেশন হওয়ার যেন না হয়ে যায় সে ব্যাপারে খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। যেন ডিহাইড্রেশন থেকে যদি কোনো প্রেগনেন্ট মায়ের ইউটিআই হয়ে যায় বা অ্যালবুমিন কমে যায় বা হাইপার টেনশনের সমস্যা হয়, তাহলে সেটা কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আসলে খাবার দাবারগুলো খুব সঠিকভাবে সিলেক্ট করতে হবে। কোনো মিল যেন, মানে কোনো ইনগ্রেডিয়েন্টস যেন বাদ না পড়ে যায়, লাইক কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো যেন বাদ না পড়ে যায়, সেদিকে কিন্তু ভালো মতো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা তো বলছিলাম যে আসলে রোজার সময়কার কথা। তো আমরা যদি একজন গর্ভবতী নারী রোজার সময় ছাড়া ওই সময়টা উনি কিভাবে খাবার গ্রহণ করবেন? গর্ভবতী নারীদের কিন্তু নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট নর্মাল মানুষের চেয়ে কিন্তু অনেকখানি বেড়ে যায়। তার কিন্তু ভিটামিন বলেন, মিনারেলস বলেন বা ক্যালোরির চাহিদা বলেন, সেটা কিন্তু অনেকখানি বেড়ে যায়। তো আমরা জানি যে প্রেগনেন্সিতে খুব ইম্পর্টেন্ট কিছু মিনারেলস হচ্ছে আয়রন, ক্যালসিয়াম, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ আয়রনের অভাবে বা ক্যালসিয়ামের অভাবে বা ফোলেটের অভাবে কিন্তু বাচ্চার খুব প্রবলেম হতে পারে এবং মিসক্যারেজও কিন্তু হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু তাকে খুব সাবধানে খাবারগুলো চুজ করতে হবে, এবং তার খাবারটাতে যেন প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে থাকে সেটা খেয়াল রাখতে হবে। অনেক সময় কিন্তু প্রেগনেন্ট মায়েরা অনেক ধরনের সিকনেসের কারণে অনেক কিছু ইনটেক করতে পারে না। অনেক ভালো ভালো খাবার, লাইক ধরেন বাদাম খেতে পারছে না, বা দুধ জাতীয় খাবার আমি দেখেছি যে অনেকেই খেতে পারছে না, যেটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ প্রেগনেন্সিতে ম্যাগনেসিয়ামের একটা চাহিদা রয়েছে, ভিটামিন ডি এর একটা চাহিদা রয়েছে, ক্যালসিয়ামের চাহিদা রয়েছে। তো এই খাবারগুলো যদি তারা কোনোভাবে সরাসরি ইনটেক করতে না পারে, তারপরেও কিন্তু তাদেরকে একটু চেঞ্জ করে, মেনুটা চেঞ্জ করে বা প্রসিডিওর চেঞ্জ করে বা প্রিপারেশন চেঞ্জ করে কিন্তু তাকে সেটা গ্রহণ করতেই হবে, বা তার বিকল্প কোনো পন্থা আসলে তাকে অবলম্বন করতে হবে। বাট কোনো খাবার কিন্তু স্কিপ তাকে করা যাবে না। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, যে আমরা তো আসলে দেখি যে যখন একজন নারী গর্ভবতী হচ্ছেন ঠিক সেই সময়টায় তিনি ডাক্তারের কাছে যান বিভিন্ন ধরনের খাবারের জন্য, যে কি ধরনের খাবার তিনি গ্রহণ করতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে এখনো হয়তো আমাদের দেশে নারীরা ওই ধরনের সচেতনতা তাদের মধ্যে তৈরি হয়নি, যে যখন আসলে ফ্যামিলি প্ল্যানিংটা করছে তখন থেকে আসলে তার কী ধরনের
খাবার খাওয়া উচিত, এটার জন্য কিন্তু আমি জানি না আপনার কাছে এখন আসছেন কিনা। একটা হেলদি ওম কিন্তু আপনার একটা হেলদি বেবি কিন্তু ধারণ করে। সো হেলদি ওমের জন্য কিন্তু আপনার এই প্রিপারেশনটা শুরু হয় অনেক আগ থেকে। কারণ হচ্ছে আপনার শরীরে যদি অলরেডি ঘাটতি থেকেই থাকে বা অনেকের কিন্তু একটু অবেসিটিরও সমস্যা থাকে, সো এই ধরনের সমস্যা যদি নিয়ে তারা কনসিভ করে যে হ্যাঁ অনেক ওভারওয়েট বা অলরেডি সে অনেকখানি তার মধ্যে সোডিয়াম পটাশিয়ামের অভাব রয়েছে বা ক্যালসিয়ামের অভাব রয়েছে বা আয়রনের অভাব রয়েছে, তাহলে কিন্তু তার সেই কনসিভ করার পরে কিন্তু সেটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যায় এবং বেবির জন্য কিন্তু সেটা ক্ষতিকর। সেক্ষেত্রে একজন নারীর আসলে গর্ভধারণের জন্য যখন তিনি প্ল্যান করছেন, কখন থেকে আসলে একজন পুষ্টিবিদের শরণাপন্ন হওয়া উচিত, এটা আপনার কাছে জানতে চাইবো। কিন্তু তার আগে আমাদের সময় হয়েছে একটা বিরতি নেবার, বিরতির পরে ফিরে এসে আমরা নিশ্চয়ই জানবো। বিরতি নিচ্ছি, ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন আলাপন সূত্রে সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন আলাপন সূত্রে। অনুষ্ঠানে আজ আলোচনা করছি নারীর পুষ্টির ঘাটতি পূরণে করণীয় কি, এ বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন এভারকেয়ার হাসপাতালের পুষ্টিবিদ জান্নাতুন নূর নাইমা। বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বিরতির আগে আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে যিনি আসলে পরিবার পরিকল্পনা করছেন, যে নারী, তার আসলে কখন একজন পুষ্টিবিদের কাছে যাওয়া উচিত এবং তারপর একজন পুষ্টিবিদ তাকে আসলে কি ধরনের খাবারটা আসলে খেতে গ্রহণ করতে বলেন? একজন নারী যখন পরিবার পরিকল্পনা করবেন তাকে কিন্তু তখনই একজন পুষ্টিবিদের শরণাপন্ন হওয়া উচিত। কারণ তখন অলরেডি পুষ্টিবিদ তার সব ব্লাড প্যারামিটারগুলো চেক করে তার যদি কোনো ডেফিসিয়েন্সি থেকে থাকে ওইভাবে কিন্তু তাকে প্ল্যানটা করে দেন। এবং শুধু পুষ্টিবিদই নয়, কিন্তু তারা কিন্তু ডক্টরের কাছেও তাদের যাওয়া উচিত। কারণ প্রেগনেন্সি শুরু করার অনেক আগে থেকে কিন্তু তাদেরকে ফোলেট বা অনেক ধরনের সাপ্লিমেন্ট দেওয়া হয়, যদি তাদের সে ধরনের ফলিক অ্যাসিড এই ধরনের খাবার দাবারগুলো তাদেরকে দিতে হয়। তো যেটা হলো পুষ্টিবিদের কাছে যখন তিনি যান, পুষ্টিবিদ যেটা করেন তাকে যেহেতু 9 মাসের একটা জার্নি, সো 3টা ট্রিমেস্টারে ভাগ করে দেন। এবং সবচেয়ে যেটা হয় যে একটা গাইডলাইন না থাকলে, যেটা আমাদের বাংলাদেশের মেয়েদের মধ্যে প্রবণতা দেখা যায় যে অনেক বেশি ওজন বাড়ার একটা প্রবণতা থাকে। এবং শুধু আসলে ওজন বাড়াও শুধুমাত্র একটা কমপ্লিকেশন না, এর সাথে কিন্তু অনেক কিছু রিলেটেড থাকে। কারণ খাবার ওভাবে যদি প্রপারলি ইনটেক করতে না পারে বা যদি বেসিক ফ্রুট গ্রুপসগুলো যদি সিলেক্ট করতে না পারে, তাহলে কিন্তু তারা অনেক ধরনের কমপ্লিকেশন লাইক অ্যালবুমিন শরীরে কমে যাচ্ছে বা ইউটিআই হচ্ছে বা দেখা যাচ্ছে যে হাইপার টেনশন হচ্ছে বা জিডিএম হচ্ছে। কারণ এসব অনেক ক্রেভিংস থাকে, অনেকে দেখা যায় যে একটু অনেক বেশি আচার খাচ্ছে বা অনেক বেশি মিষ্টি খাবার খাচ্ছে। এই ধরনের ক্রেভিংসের কারণে কিন্তু তাদের যে প্রপার নিউট্রিশন ইনটেক করার কথা সেটা কিন্তু ব্যাহত হয়। তো যার কারণে একজন পুষ্টিবিদের কাছে যখন একজন প্রেগনেন্ট ওমেন বা যদি তিনি কনসিভ করার আগেই চলে যান, তাহলে কিন্তু পুরো জার্নিটাকে পুষ্টিবিদ সুন্দর করে সাজিয়ে দেন। দেখা যায় যে পুরো প্রেগনেন্সিতে কিন্তু 6 থেকে 8 কেজি ওজন বাড়ানো কিন্তু সেফ, এবং এটাই কিন্তু সুন্দর করে একজন পুষ্টিবিদ প্ল্যান করে দেন। এবং তার যেন কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস বলেন বা কোনো যেন ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলেন, কোনো কিছুর জন্য কোনো ঘাটতি না হয়, তার যেন অ্যালবুমিনের ঘাটতি না হয়, তার জন্য প্রোটিনের কোনো ডেফিসিয়েন্সি না হয়, তার যেন কোনো ভিটামিন মিনারেলস বা তার জন্য প্রপার সে যেন ডায়েটারি ফাইবার ইনটেক করতে পারে। এই সব কিছু কিন্তু পুষ্টিবিদ সুন্দর করে সাজিয়ে দেন, একটা ডিজাইন করে দেন, যার কারণে কিন্তু তার তখন সেটা মেনটেন করতে সুবিধা হয় এবং সে খুব হেলদি ওয়েতে কিন্তু তার পুরো প্রেগনেন্সি জার্নিটা কভার করতে পারে। এবং কর্মজীবী নারীরা যারা আসলে পুষ্টিবিদদের কাছে যান নিজের ডায়েট চার্টটা ঠিক করতে, সেক্ষেত্রে আসলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের সেই ডায়েট চার্টটা আসলে সময়ের কারণে ফলো করা সেভাবে হয় না। সেক্ষেত্রে আসলে কি করেন? আসলে এখন আমি বলবো যে আমাদের মেয়েরা এখন বা আমাদের যে কর্মজীবী নারীরা বলেন বা যারা আসলে বাসায়ও থাকেন, তারা কিন্তু এখন খুব কনসিয়াস, আগের চেয়ে কিন্তু তারা খুবই কনসিয়াস। তারা কিন্তু এখন সৌন্দর্য সচেতন বলেন বা স্বাস্থ্য সচেতন, সব কিছু কিন্তু তারা মেনটেন করার চেষ্টা করে। তো তারা যখন একজন পুষ্টিবিদের কাছে যান বা পুষ্টিবিদ কিন্তু তার পুরো শুনেন যে তার আসলে কখন ডিউটি করতে হয় বা কোন সময় তিনি একটু অবসর পান বা কোন সময় তার একটু গ্যাপ থাকে, ওভাবেই কিন্তু পুষ্টিবিদ তার প্ল্যানটা ফিক্স করে দেন। সো পুষ্টিবিদ আগে একটা তার হিস্ট্রি নিয়ে নেন যে আসলে তিনি কী ধরনের খাবার তার জন্য ক্যারি করা ইজি, কী ধরনের খাবার তিনি খেতে পারবেন খুব অল্প টাইমে বা কোন সময় তাকে কোন খাবার খেতে হবে। কারণ তার কাজের সাথে তার খাবার গ্রহণের যে একটা প্যাটার্ন, সেটা কিন্তু পুষ্টিবিদ খুব সুন্দর করে সিলেক্ট করে দেন। তারপরও কিছু ব্যাপার থাকে, কিছু খাবার থাকে যেগুলো হয়তো বা তাকে ক্যারি করে নিয়ে যেতে হয় বা তাকে ওখানে
সংরক্ষণ করতে হয়, কারণ আসলে সব জায়গায় কিন্তু একটু সংরক্ষণের একটা ব্যবস্থা থেকেই থাকে। তো যার কারণে পুষ্টিবিদই আসলে একটু গাইডলাইন দিয়ে দেন যে কিভাবে সংরক্ষণ করবে খাবারটা, বা কিভাবে সে হাইজিনিক ওয়েতে সে খাবারগুলো খাবে, এবং খুব বেশি আপনার হ্যান্ড মাউথ যে খাবারগুলো আছে ওগুলো কিন্তু পুষ্টিবিদ সাজেস্ট করেন, যেটা সহজে তিনি খুব নিতে পারেন। আপনি বলছিলেন যে এখনকার নারীরা আসলে অনেক বেশি স্বাস্থ্য সচেতন, এবং যদি বলি যে সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণেও আসলে অনেকের মধ্যে এই সচেতনতাটা তৈরি হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে এটা আসলে হিতে বিপরীত হয়ে যায়, কারণ অনেকে আসলে পুষ্টিবিদের কাছে না গিয়ে ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন মাধ্যমে একটা ডায়েট চার্ট ফলো করা শুরু করেন, এবং সেটা আসলে তাদের শরীরে আসলে বাজে ইম্প্যাক্টটাই ফেলে। অবশ্যই সেই ক্ষেত্রে আসলে আপনার কাছে জানতে চাইবো যে আসলে ইউটিউব বলেন বা সামাজিক গণমাধ্যম বলেন, তারা তো আসলে ইন জেনারেল একটা গাইডলাইন দিয়ে দেন বা একটা অ্যাডভাইস করে থাকেন। তো আসলে আমরা তো প্রতিটা মানুষ খুব ইউনিক, আমাদের প্রতিটা মানুষের ক্যালোরি চাহিদাও ডিফারেন্ট, এবং দেখা যায় যে আমাদের বডি প্যারামিটারও কিন্তু সেম না, বা আমাদের হাইটও সেম না। তো যদি আমরা ইন জেনারেল কোনো কিছু বাধা যদি ফলো করি, তাহলে তো অবশ্যই হিতে বিপরীত হবে। কারণ আপনি না হয় একটা ক্যালোরি সেট করে দিচ্ছেন, আপনি না হয় একটা দেখা যাচ্ছে যে কেউ 1000 ক্যালোরি ইনটেক করছে, কেউ 1200 ক্যালোরি ইনটেক করছে, বুঝে না বুঝে আসলে তার জন্য কতটুকু রিকোয়ারমেন্ট এটা কিন্তু সে বুঝতে পারছে না। সে একটা নিচ্ছে যে হ্যাঁ আমি 1000 ক্যালোরি নেই বা আমি 800 ক্যালোরি নেই, এটাতে কিন্তু সে উইক হয়ে যাবে, তার কিন্তু লো ব্লাড প্রেশারের সমস্যা হবে, তার কিন্তু আপনার মাথা ব্যথা বা ডিজিনেস বা ডিমেনশিয়া এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে, বা চুল পড়া বা স্কিনের যে প্রবলেম এই ধরনের সমস্যাগুলো হতে পারে। বা দেখা যায় যে অনেকে খুব প্রোটিন জাতীয় খাবার বেশি ইনটেক করে ফেলে, যার কারণে কিন্তু তার কিডনির সমস্যা হতে পারে, বা ইউরিক অ্যাসিডের প্রবলেম হতে পারে, বা আইবিএস এর সমস্যা হতে পারে। বিভিন্ন ধরনের আসলে একটা নিউট্রিয়েন্টসের অভাবে কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো বুঝে না বুঝে যদি একটা গণমাধ্যম থেকে ওভাবে কেউ ফলো করে, সেটা অবশ্যই হিতে বিপরীত হবে। কারণ যে গণমাধ্যমে আপনি পাচ্ছেন বা যে ইউটিউবে আপনি পাচ্ছেন, তারা তো আপনার মেক শিওর করছে না যে আপনি কতটুকু মাইক্রোনিউট্রিয়েন্ট পাচ্ছেন বা কতটুকু ম্যাক্রোনিউট্রিয়েন্ট আপনি পাচ্ছেন। তারা হয়তো বা একটু কার্বোহাইড্রেটের একটা ব্যাপার বলে দিচ্ছে বা প্রোটিনের একটা ব্যাপার বলে দিচ্ছে। সেক্ষেত্রে একদম একটা প্রপার ডায়েট চার্টের জন্য আসলে অবশ্যই তাকে পুষ্টিবিদের কাছে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ জান্নাতুন নূর নাইমা আপনাকে আমাদের অনুষ্ঠানে আজকে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ডিবিসি নিউজকে অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজন, সঙ্গেই থাকুন।